দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ত্রয়োদশ নির্বাচন পেছানোর ক্ষেত্রে ইস্যু হয়ে দাঁড়াতে পারে এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সঙ্গে সংস্কার ইস্যুতে এখনও রাজনৈতিক দলগুলো এক কাতারে আসতে পারেনি। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিপরীত মেরুতে অবস্থান করছে রাজনৈতিক দলগুলো, এটিও বাধা হয়ে উঠতে পারে। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই বিএনপির তরফ থেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্বাচন নিয়ে কি কোনো অনিশ্চয়তা আছে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন আমিরুল ইসলাম কাগজি, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে একটি অভিন্ন প্রশ্নই রাখতে চাই, যেমনটি আমরা শিরোনাম রেখেছি আজ, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে কিনা। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক কাগজি ভাই, উনি আমার একজন প্রিয় মানুষ, আর দেশ টিভির দর্শক শ্রোতা। আপনার প্রশ্ন আনছেন যে নির্বাচন অনিশ্চিত কিনা, কিংবা নির্বাচন হবে তার গ্যারান্টি কতখানি, বিষয়টা আলটিমেটলি তাই দাঁড়ায়। প্রশ্ন হচ্ছে যে আপনার নির্বাচনের আগে তো কিছু পূর্ব শর্ত থাকে, সেটা কি? নির্বাচন আগে একটা স্থির সরকার লাগবে বাংলাদেশে। প্রথম হলো একটা স্থির সরকার এবং গ্রহণযোগ্য সরকার, এবং সেই সরকারটার সবার আস্থা থাকতে হবে। সেই সরকার যদি নির্বাচন দেয় যে উনি একটা ভালো নির্বাচন দিবেন, এই আস্থাগুলো তৈরি হইতে হবে। যদি এই জায়গাটায় আমরা যাই, তাইলে এখন পর্যন্ত অনেক কথা আসছে এই সরকার নিরপেক্ষ নন, কিংবা এই সরকার নির্বাচন পর্যন্ত নিরপেক্ষ থাকবেন কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে, এরকম কথা আসছে। দুই, বলা হচ্ছে যে ছাত্ররা যে দলটা করেছে সেই দলটার পৃষ্ঠপোষক এই বর্তমান সরকারের প্রধান, এমন কথাও আছে। সুতরাং এই দুইটা বিষয় যদি থাকে, তাহলে এই সরকারের অধীনে নির্বাচনটা হতে পারে না। এই কথাগুলো যদি সত্য হয়, কিন্তু এই কথাগুলো বাজারে আছে এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দল থেকেই আসছে। 3 নম্বর আসেন, আপনি যদি নির্বাচন করতে চান, তাহলে আপনার কি লাগবে? একটা পুস্তকের উপরে আপনাকে নির্বাচন করতে হবে। সেই পুস্তকটা হলো সংবিধান। সেই সংবিধান নিয়ে সংবিধানের সংস্কার করার আলাপ কিন্তু চলমান। আর বর্তমান বাংলাদেশে কোনো সংবিধান এই মুহূর্ত পর্যন্ত নাই, এবং এই সরকার কোনো সংবিধানের অধীনে না। সংবিধানকে স্থগিত করা হয়েছে, সেটাই বলছি। এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। তো যে সরকার সংবিধানে নাই, সেই সরকার থাকলে পরে অটোমেটিক সংবিধান সাসপেন্ডেড হয়ে যায়। সব বলতে হবে না, কারণ সরকারটা তো সংবিধানে নাই। এই সংবিধান অনুযায়ী তো শপথ নিল অন্তর্বর্তী সরকার। হ্যাঁ, আর সংবিধান অনুযায়ী নিচ্ছে তা নয়, উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে রাষ্ট্রপতির কাছ থেকে ওত নিছে। এখন বলছে আমি সংবিধানের সমস্ত নিয়ম কানুন মানিয়া চলিব, বলছে কথাটা। সেই সংবিধানটা কি? অলিখিত সংবিধান। ইউনূস সাহেব ওত নেওয়ার পর থেকে আজকে পর্যন্ত উনি যা করছেন সবটাই অলিখিত সংবিধান। উনি যা কিছু করছেন ওইটাই সংবিধান তৈরি হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান অফিসিয়ালি না পান, কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকার। ওই সরকারটা আমার সংবিধানে নাই, আমাদের সংবিধানে নেই, কিন্তু আদালত কর্তৃক আমরা দেখেছি বৈধতা দেওয়া হয়েছে। আদালত তাকে বৈধতা দিচ্ছে সংবিধানের 6 ধারা মোতাবেক। সেগুলো আপনার সংবিধান নিয়ে যখন সমস্যা থাকবে, তখন আপনি 106টা কাজে লাগাবেন। এরা সংবিধানের কোনো আওতায় পড়ে না, এই জন্য 106 ধারা মোতাবেক তাদেরকে ওথ দেওয়া হয়েছে। এবং এখন উনি এই কায়দায় উনি যা করতেছেন, উনি কি কোনো সংবিধান ফলো করে করতেছেন? বলেন না। সংবিধানের অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, একটু বুঝতে চাই, আপনি বলছেন সংবিধান নেই, কিন্তু আমাদের সংস্কারের যে আলোচনা চলছে সেখানে তো সংবিধানকে কেন্দ্র করেই আলোচনা চলছে। অর্থাৎ যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনা করতে করতে যে রূপটা পাবে সেটা হবে সংবিধান, তখন হবে রিটেন কনস্টিটিউশন। আর এখন এটা হলো আনরিটেন। যেহেতু সংবিধান এই সরকার নাই, আপনি এখন এই রূপে এই সংবিধান কিভাবে চাপাই দিচ্ছেন? সে তো এই সংবিধানের সরকার না। আমাদের সংবিধানে 2টা সরকার আছে, অর্থাৎ সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে এমপিরা, তারা এসে যে সংসদটা বানাবে এবং প্রধানমন্ত্রী বানাবে, সেটা একটা সরকার। আর একটা সরকার কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার। সেটা কি? নির্বাচিত সরকার থাকলে পরে তারপরে নির্বাচনের তাদের মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে অথবা শেষ হওয়ার 3 মাস পরে এর মধ্যে একটা নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে যাবে। সেই সরকারটা তো নাই। আর সেই সরকারটা আসতে হলে আপনার তো একটা নির্বাচিত সরকারের মধ্যে আসবে।
নির্বাচিত সরকারকে সরাইয়া তো আপনার তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্বটা যাবে। এখন এরা তো অনির্বাচিত সরকার, বাট বৈধ সরকার। সুতরাং আপনি আপনি যে নির্বাচন কতদূর সেটার উপরে বলছি, কাজে আপনার কাছে কোনো সংবিধান নাই। কালকে যখন নির্বাচনটার তফসিল দিবে, সংবিধানটা কোথায়? আপনি কিসের আলোকে নির্বাচনটা করবেন সেটা এখনো চলমান। অর্থাৎ এই যে ঐক্যমত্য কমিশন, সংস্কার আলোচনা চলতেছে, এখনো কিন্তু আমরা একটা জায়গায় আসি নাই। এবং শেষ পর্যন্ত আমি মনে করি এটা এই যে রাজনৈতিক দল তাদের সাথে আলোচনায় বসতেছে টাইম টু টাইম, এবং ইতিমধ্যে কথা আমরা শুনছি যে আলোচনা ভেস্তে যেতে পারে, এই ধরনের কথা আসছে। এটা রাজনৈতিক দলরাই আকার ইঙ্গিতে নানান জনে বলে। তো আপনারা যদি জানেন যে এটা ভেস্তে যেতে পারে, এই সরকার তো হাতে গোনা কয়েকটা ব্যক্তির যে একটা সরকার, যেটা আপনি বঙ্গভবনে সবাই মিলে আপনারা বসাইছেন। তো বসাইলে সে অলিখিত সরকারি সংবিধান হিসাবে আছে। তো আপনারা কেন একটা জায়গায় স্থির হইতে পারতেছেন না? আপনারা জানতেছেন যে ইতিমধ্যে যে কথাগুলো আসছে, 1 নম্বর একটা সংবিধান লাগবে নির্বাচন করতে হলে, সেই সংবিধান বানাইতে হবে আপনাকে এক জায়গায়। সংস্কারের নামে আমি বলছি না এই সংবিধান বাদ দেন, নতুন একটা করেন, ওই ছাত্ররা যেভাবে আমি সেভাবে বলছি না। আপনি তো আলোচনা করতেছেন, তাহলে একটা সংবিধান লাগবে। আচ্ছা, একটা নির্বাচন কমিশন লাগবে। এখন নির্বাচন কমিশন যেটা আছে সেটাকে যদি আপনি বলেন সম্পূর্ণ নিরপেক্ষ, আমি বললাম নিরপেক্ষ না, যদি কিন্তু পুনর্গঠনের দাবি উঠেছে, তাহলে নিরপেক্ষ নির্বাচন কমিশন লাগবে। আচ্ছা, যদি একে আপনি নিরপেক্ষ বলেন, তাহলে লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন আসবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে কারা? প্রশাসন। যদি বলেন এই প্রশাসন দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, তাহলে বিগত নির্বাচনে যান নাই কেন? এই প্রশাসনই তো ছিল। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ বলেন, তাহলে তো আগের নির্বাচন কমিশন বা এই নির্বাচন কমিশন সবই তো এক। সুতরাং আপনি অনেকগুলা ব্যাপার এখানে সাংঘাতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বললেন যে নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনি পুলিশকে প্রশিক্ষণ দেবেন কি? এই পুলিশ কি এমন যে নতুন পুলিশ আসছে বাংলাদেশে? এরা তো নির্বাচন করে আসছে সবাই। কি এগুলো হলো কি জানেন, জাস্ট আলোচনা কি করে। আমার কাছে মনে হয় যে নির্বাচন অনিশ্চিত, এটা দিয়ে জাস্ট কনজিউমিং টাইম, এবং এটার জন্য দায় সরকার হবে না আলটিমেটলি। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, দায় কার? দায় হবে রাজনৈতিক দলের। বিকজ নির্বাচন করবেন আপনারা, নির্বাচন করে ক্ষমতায় যাবেন আপনারা। সুতরাং আপনারা কেন ঐক্যমত্যে আসতে পারতেছেন না? ইউনূস সাহেবের ঠেকানা আমি আগেও বলছি, এখনো বলি। সে তো বলেই দিছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সর্বোচ্চ বলছে নির্বাচন কমিশন, যে এর ভিতরে নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি বলেন না বাহ্যিকভাবে, আপনি তো রেগুলার টকশো করেন, ইন্টারভিউ নেন, আপনি বলেন না আপনি পেয়েছেন কি? এখন পর্যন্ত ঐক্যমত্য হয় নাই, এখন পর্যন্ত সংবিধান স্থির হয় নাই, এখন পর্যন্ত পিআর সিস্টেমে যাবে না কিসে যাবে সেটা হয় নাই। যদিও ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আজ আশাবাদ ব্যক্ত করেছেন যে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ হবে। হ্যাঁ, আশাবাদ ব্যক্ত করছেন। না হইলে কি হবে? না হইলে কি হবে? কারণ জুলাই সনদ যদি না করেন, তাহলে ঝুঁকিটা কি? আপনি জুলাই সনদ যদি সংবিধানে না ঢুকান, তাহলে কি হবে? এই যারা জুলাই আন্দোলন করছে, আমরা কিন্তু সবাই বলি জুলাই আন্দোলন করছি, কোনো সন্দেহ নাই। তো জুলাই আন্দোলন যদি সবাই আপনারা করে থাকেন, তাইলে আপনি জুলাই এইটাকে আন্দোলনটাকে এই সংবিধানের ভিতরে ঢুকাইতে আপনাদের সমস্যাটা কোথায়? তার মানে কি, আপনি যদি আজকে জুলাই সনদের সংবিধানে না ঢোকে 20 বছর 30 বছর পর হলেও আপনি এই ইস্যুতে ওটাকে কার্যক্রম সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী অনেক কিছু আপনি বলতে পারবেন, বইলে তাদেরকে ইয়েতে নিতে পারবেন। সুতরাং তারপরে যারা ঢুকাইতে চায় না এটার ভিতরে, তাহলে তারা নিশ্চয়ই নিরাপদ। সেখানে আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা কতটুকু? আপনি একটা ঘটনা ঘটাইছেন, তো আপনি একটা ফেসিজমরে সরাইছেন, সেখানে হত্যা হইছে, গণহত্যা হইছে, কত কিছু হইছে। তো সেটাকে আপনি কিভাবে নিবেন? সেটাকে তো আপনার এটাকে সংবিধানের ভিতরে ঢুকানো মানে এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেয়া। এখন আপনি রাষ্ট্রীয়ভাবে যদি বৈধতা যদি কেউ দিতে না চায়, তাহলে কি মনে হয় যে তারা বিপদে পড়বে না? যারা বিপদে পড়বে তারা নিজেদেরকে মনে করতেছে আমরা বিপদ মুক্ত। যারা এটার অপোজ করতেছে যে আমরা এটা করব না, তারা বিপদ মুক্ত। আপনি যখন নিশ্চিত হবেন যে আপনি বিপদ মুক্ত, তখন এটা কিছু আসে যায় না। আর যারা এটা ঢুকানোর জন্য অস্থির সংবিধানের মধ্যে, তারা বিপদ মুক্ত নয়। তারা জানে যে তারা যে কোনো সময়, আমরা যদি বিভিন্ন বিচার আমরা এই দেশে দেখছি, কত বছর পরে কিভাবে হয় দেখছি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদ আপনার সংবিধানে ঢুকানো উচিত। কারণ দলমত নির্বিশেষে বঙ্গভবনে যে বৈশে যখন এই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তখন কিন্তু সব দলের প্রতিনিধি ছিল। বাংলাদেশ সমস্ত সরকারি যে কর্মকর্তা কর্মচারী, তাদের যারা টপের, তারা সবাই ওখানে উপস্থিত ছিল। তাহলে সেটাকে আমরা বৈধতা দিব না কেন? সেটাকে আমরা স্বীকৃতি দিব না কেন? আর এই স্বীকৃতি যদি আমরা না দেই, তাহলে কি হবে? তাহলে এই যে ঘটনাটা, এটা তো ইতিহাস থেকে মুছে যাবে, ইতিহাসে থাকবেই তো না। এটা
এটা যারা রাখতে চায় না, এটা যারা রাখতে চাচ্ছেন না বা ঢুকেতে চাচ্ছেন না তাদের ইচ্ছে কি তা জানি না, বাট এটার বেনিফিট কিন্তু ওই পতিত সরকার পাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এইটা যদি আপনি না ঢুকান তাহলে পরে এই পতিত সরকারের মতো আরও যদি কোনো সরকার হয় তারাও দেখবেন তাদের ঘটনা আড়াল হয়ে যাবে। সুতরাং এই জুলাইতে যে ঘটনাটা ঘটছিল সারা দেশবাসী তথা যেমন আমি ব্যক্তিগতভাবে আমিও তো দেখব সামনে যখন ভোট আসবে তখন আমি চিন্তা করব যে এই ফ্যাসিস্ট সরকারকে 16 বছর যে নির্যাতন করছে তাকে সরানোর জন্য সবাই যদি ঐক্যমত্য হয় তারপরে কারা বিরোধিতা করলো সেটা আমার মাথার ভিতরে স্ট্রাইক করবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমিরুল ইসলাম কাগজি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যেমনটি বলেছেন, নির্বাচন ঠেকানোর যতই চেষ্টা করা হোক না কেন ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচন ভারত বা অন্য কোনো ষড়যন্ত্রকারীরা ঠেকাতে পারবে না। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পিআর পদ্ধতি নির্বাচনের দাবি, সব মিলিয়ে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আপনি দেখছেন কিনা? আমি দেশ টিভির দর্শকদের শুভেচ্ছা জানাই এবং একই সঙ্গে আমার কো আলোচক যিনি এখানে আজকে আছেন অত্যন্ত ভালো বলেন। উনি ইতিমধ্যেই নিজেকে টক শো স্টার হিসাবেই কিন্তু খুবই প্রতিষ্ঠিত এবং তার কথায় খুব যুক্তি আছে। কিন্তু তো আমি তার শেষের দিকের দু একটা কথা ধরেই আমি একটুখানি এগোতে চাই। যেমন উনি একটা কথা বলেছেন, পতিত সরকার সুবিধা নেবে কি নিয়ে, যদি জুলাই সনদটা সংবিধানে আমাদের ইনক্লুড না হয়। আচ্ছা, এখন পতিত সরকার সুবিধা নেবে, তার মানে পতিত সরকার ব্যাক করলে পরে, এখন পতিত সরকার যদি ব্যাক করে তাহলে জুলাই সনদ সংবিধানে ইনক্লুড করার পরও কি তাদের মানে সুবিধা পাবে না? কি তারা নেবে না? পাবে না, নেবে। তারা কিন্তু এই সুবিধাগুলো আগেও নিয়েছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা এটা দেখেছি। 1975 সালের 15ই আগস্ট ঘটনার পরপরই ইনডেমনিটি করা হয়েছিল। সেই ইনডেমনিটিও কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল। 21 বছর 22 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ইনডেমনিটি বাতিল করেই বিচার করেছে। সেই বিচারে যারা ছিল ওই সময় তারাও ঠিক ওইরকম বিপ্লবের নায়ক হিসাবে নিজেদেরকে বিভিন্ন সময় প্রচার করেছে। এখন এটাও ওই একই ঘটনা যদি ফেরে, আপনি যদি ফেরের কথা বলছেন, কি হবে না হবে ভবিষ্যৎ কিন্তু আমরা তো বলতে পারি না। আর বাংলাদেশের যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ওনার ওই যে যদির কথা, এটা হয়তো সঠিকও হয়ে যেতে পারে। কেননা এখনো পর্যন্ত বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় এই যে পতিত স্বৈরাচার বা পতিত ফ্যাসিস্ট সরকারের কর্মী সমর্থক এখনো পর্যন্ত কিন্তু আছে। তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। গোপালগঞ্জের ঘটনা থেকেই কিন্তু আমরা বলতে পারি যে এটা তাদের মধ্যে এখনো আছে। আচ্ছা, আরো অনেক জায়গায় যখন যাচ্ছে তখন এই ঘটনাগুলোর সম্মুখীন তারা হচ্ছে। এই যে এনসিপির নেতাকর্মীরা যখন যাচ্ছে, তারা এই এনসিপির নেতাকর্মীরা কিন্তু যেভাবেই বলি না কেন, তারা বাংলাদেশের জনগণের একটি মানে আবেগের জায়গা তৈরি করে ফেলেছিল। সেই আবেগ সমর্থন নিয়ে তারা সামনের দিকে এগুচ্ছিল। এটা দীর্ঘ 15-16 বছর ধরে বিএনপি এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। তারা একটা সঠিক সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এই সংগ্রামটা করে এসেছে গত 15-16 বছর ধরে। তারা যেহেতু রাজনীতি করেছে এবং শেখ হাসিনা পতিত সরকার প্রধান, তিনি সবসময় একটা বিষয় মাথার মধ্যে রাখতেন যে আর কিছু না হোক রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে হরহামেশা গুলি চালানো যায়, তাদেরকে হরহামেশা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যায়। এইটা তিনি শিখেছিলেন বলেই বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলকে বিভিন্ন সময় হয় ফাঁদে ফেলে, যেমন 2014 সালের নির্বাচনে তারা কোনো অবস্থাতেই 154 জনকে বিনা ভোটে নির্বাচিত করলো, বিএনপি আসলো না। তারপরে 1 বছর পরেই তারা এই ধরনের নির্বাচনকে আগেও হয়েছে যে বিনা ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে তারা কিন্তু থাকতে পারে নাই, থাকে নাই। কিন্তু শেখ হাসিনা থেকেছে তার কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তার কিছু লাঠিয়াল বাহিনী তৈরি করেছিল এমনভাবে তারা ধর্মীয় মানে এক ধরনের মানে আবহ থেকে মানে ধর্মীয় কর্তব্য ভেবেই শেখ হাসিনাকে বিভিন্নভাবে যাতে সহযোগিতা করা যায়, সহায়তা করা যায় এবং তাকে ক্ষমতায় রাখতে পারলেই পরে তারা আরো অনেক সুবিধা নিতে পারে। এইরকম এক ধরনের ডিভোশন থেকে তারা এই কাজগুলো করেছে এবং করার কারণে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও তারা সুবিধা করে উঠতে পারে নাই। কিন্তু পরবর্তীতে যখন
এই কোটা সংস্কার আন্দোলনের নামে যে কয়দিনই হোক না কেন, এরা আন্দোলন সংগ্রাম করে যখন মাঠে নেমেছে, তখন একেবারেই যে 1-1.5 মাসের যে আন্দোলনের পরিপূর্ণভাবে সমর্থন এটা আসছে তা না। আপনি খেয়াল করেন 2008 সাল থেকেই যে শেখ হাসিনা যে কাজগুলো করেছে, মানুষ ভোট দিতে পারেনি, এক ধরনের কমিশন তৈরি হয়েছে, তারা বিভিন্ন সময় এই যে টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করেছে, বাংলাদেশের মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দিয়েছে, এ ধরনের যে জনরোষ তৈরি হয়েছে, জনরোষটা কিন্তু ধীরে ধীরে বাড়তে বাড়তে জুলাইতে এসে তার একটা পরিপূর্ণতা পেয়েছে। আর পরিপূর্ণতা পাওয়ার আগেই যারা এবার আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি মানুষের একটা এক ধরনের আস্থা তৈরি হয়েছে। সাথে সাথে হয়েছে কি, তারা এই আন্দোলনটাকে কিন্তু ছিল কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে যখন তাদের এই আন্দোলন এক সময় মেনে নিল জুলাই মাসে এসে, তারপরেই সেই আন্দোলন মেনে নেওয়ার পরও তারা সেখান থেকে মানে ডাইভার্ট করে নিয়ে গেল এক দফার আন্দোলনে। কিন্তু তাদেরকে ওই আন্দোলনের মধ্যেই এক দফার আন্দোলন ছিল না। এক দফার আন্দোলন নিশ্চিতভাবে কোনো পলিটিক্যাল একটা ডিসিশন নিতে হয় যে শেখ হাসিনাকেই হটাবো নাকি কোটা সংস্কার আন্দোলন নিয়ে সুবিধাটা নিব, যেটা 2018 সালে তারা নিয়েছিল। এবার কিন্তু সেটার একটা অনেকটাই ডাইমেনশনটা হচ্ছে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা আন্দোলনে চলে আসছে। এবং বিএনপি গত 15 বছর ধরে যে আন্দোলনটা করেছে সেটা ছিল এক দফার আন্দোলন, এক দফা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আর তারা নির্বাচনে যাবে না, এই ধরনের আন্দোলনগুলোই করেছে। তাহলে একটা বিষয় হলো যে যারা এবারের আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের প্রতি বাংলাদেশের আপামর মানুষ সবার একটা সমর্থন ছিল, বাইরে ছিল শুধুমাত্র আওয়ামী লীগ। তো এইরকম একটা জায়গা থেকেই যখন তারা এই আন্দোলন সংগ্রাম করে সাকসেস হলো, তার প্রতি সবাই সমর্থন দিল, যে কারণে সংবিধান কিন্তু একদিকে সরিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে যদি বলেন, উনি সঠিক বলেছেন যে এই সরকার সংবিধান অনুযায়ী চলছে না, কিন্তু সংবিধানে যা যা তারা এখন করতে চাচ্ছে সেটাকেই সংবিধানে ইনক্লুড করতে চাচ্ছে, এটাই হচ্ছে তাদের। কিন্তু আমিরুল ইসলাম কাগুজি, আমরা দেখলাম যে ইতিহাস বদলে গেল, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলো, কিন্তু 1 বছর পেরোতে না পেরোতেই আমরা দেখছি আবার আমরা সংঘর্ষের রাজনীতির দিকে ধাবিত হচ্ছি। গোপালগঞ্জ থেকে কক্সবাজার আমাদের রাজনীতির জন্য অশনি সংকেত কিনা, সে প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমিরুল ইসলাম কাগুজি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, স্বৈরাচারের পতনের পর তো আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, এখনো আবার আমরা কেন সংঘর্ষের রাজনীতির দিকে ধাবিত হচ্ছি? গোপালগঞ্জ থেকে কক্সবাজার রাজনীতির জন্য অশনি সংকেত কিনা? আপনার প্রশ্নটা একটু জটিল জবাব দেওয়া। সেটা হলো গোপালগঞ্জে সংঘর্ষ হয়েছে, এখানে এনসিপির যারা সদস্য তাদের উপরে হামলা হয়েছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে। এবং এর পেছনে কিছু কাজ, এখন এনসিপিকে আপনি বলতে পারেন এই ধরনের শোডাউন যখন করতে যাচ্ছে তাদেরকে কিছু না কিছু সরকারি সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে। হ্যাঁ, তো তারা যখন এটা নিচ্ছে, একেবারে যে বিভিন্ন জায়গায় তাদের জনসমর্থন উপচে পড়ছে, এটা এই মুহূর্তে আমরা কিন্তু খুব ওইভাবে জাজ করতে পারি না। একটা নির্বাচন হলে পরে বোঝা যাবে যে তাদের সমর্থনটা কোন লেভেলে আছে। তারপরে আরও একটি রাজনৈতিক দল যেমন জামাতে ইসলামী, তারাও ওই একই সুরেই সমস্ত কথাগুলো বলছে এবং কাজও করে যাচ্ছে। আর যারা এনসিপি করে, আপনি এনসিপি যারা এখন নেতৃত্ব দিচ্ছে তারা কি কোনো ব্যবসাপাতি কিছু করে? কিংবা তারা এর আগে তো সবাই লেখাপড়া করে আসছে, এখনো কেউ চাকরি বাকরির দিকেও কিন্তু যায়নি। এত বড় একটা রাজনৈতিক দল এখন তারা পরিচালনা করছে, তাদের এই ফান্ডিংটা কিভাবে আসছে? এই ফান্ডিংটা কি স্বচ্ছ বলতে পারবেন? তারাও কি বলতে পারবে যে তাদের এই ফান্ডিংটা কোত্থেকে আসছে? বিএনপি রাজনৈতিক দল, বিএনপি বলতে পারে যে তাদের ফান্ডিং কিভাবে আসছে, কিভাবে চলছে। জামাত ইসলামীও বলতে পারে, ইভেন আওয়ামী লীগও বলতে পারে, সিপিবি বলতে পারবে। যারা রাজনৈতিক দল এতদিন পর্যন্ত করে আসছে তাদের ফান্ডিংয়ের বিষয়টা কিন্তু পরিষ্কার, এদের ফান্ডিংয়ের বিষয়টা পরিষ্কার না। তাহলে এরা যখন ফান্ডিংয়ের বিষয়টা যখন পরিষ্কার না, তখন এই ফান্ডিংটা কোনো না কোনো
মানে এটা বৈধ পথে যে এই ফান্ডিংটা হচ্ছে সেটা কি আমরা বলতে পারি? আপনি বলছিলেন যে এনসিপির অর্থের উৎসটা আসলে কোথায় সেটি আসলে এখনো পরিষ্কার নয়, কিন্তু আমরা রাজনীতিতে এই অভিযোগগুলো তো অহরহ শুনছি যে রাজনীতি মানে দখলদারি, রাজনীতি মানে চাঁদাবাজি কিংবা আধিপত্যবাদ। আচ্ছা, এটাও আপনি বলতে পারেন, কিন্তু শতভাগ কি বলতে পারেন? আপনার সমস্ত জায়গায় কি চাঁদাবাজি হচ্ছে? সারা দেশে কি চাঁদাবাজি হচ্ছে? গুটি কয়েক কোনো জায়গায় চাঁদাবাজি হচ্ছে না সেরকম না। এটা আপনি পলিটিক্স করলেও করতে পারেন চাঁদাবাজিটা, যদি আবার নাও করতে পারেন। আপনার যদি শক্তি থাকে, আপনার এলাকায় যদি শক্তিমত্তা থাকে, তাহলে আমি এটা করব, এই জাতীয় কথাবার্তা আপনি বলতে পারেন। তো এইটা ঢালাওভাবে রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে দেওয়া হয় সেটা মানে কতটা সঠিক, আবার যেটুক সঠিক বা প্রশ্ন রাখতেই চাই বর্তমান সময়ে আমরা যেমনটি জানি যে অরাজনৈতিক সরকার ক্ষমতায়, কোন ক্ষমতা বলে আসলে চাঁদাবাজি চলছে কিংবা এই অপকর্মগুলো চলছে? এই কথাগুলো যে আপনি বলছেন এবং পত্রপত্রিকায় আসছে, এটাও যেমন দেখছি, তাহলে এটা বিএনপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে এই সমস্ত তাদের নলেজে যখন যাচ্ছে, যারা এই চাঁদাবাজিগুলো করছে তাদের সঙ্গেই দল থেকে বহিষ্কার করে দিচ্ছে, এবং দলে তাকে কিন্তু আর কোনো অবস্থান নেই। বড় বড় নেতাদেরও আমি দেখেছি যে তারা এখন কিন্তু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তো বিএনপি যখন তার রাজনৈতিক দল হিসাবে তার দলীয় নেতা কর্মীদের বের করে দিতে পারছে, বহিষ্কার করে দিতে পারছে, তাহলে তাকে ধরতে সমস্যাটা কোথায় সরকারের? তাকে কি আইনের আওতায় নিতে পারছে না? সরকার কেন বসে থাকছে? এটা তো আমিও তো প্রশ্ন করতে পারি। সরকার কি তাহলে তাদের কাছে কি কোনো অসহায়? তাদের ওই যে পুলিশ প্রশাসন কি অসহায়, বা তারা কি মামলা মোকদ্দমা করতে পারছে না? এই প্রশ্নটা তো আমরা করতে পারি যে সরকার কি দুর্বল? সরকার যদি দুর্বল হয় তাহলে এই সরকার কিভাবে আমরা এটা কন্টিনিউ করুক, এটা আমরা কি চাইবো? আজকে আপনি হিসাব করেন তো, 1 বছর হয়ে গেছে, বাংলাদেশের নতুন কি কোনো বিনিয়োগ হয়েছে? বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কি সবল হয়েছে? কিংবা নতুন কি কোনো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে? তাহলে কি 1 বছর কি আমরা পিছিয়ে যাচ্ছি না? এইখানে নতুন বিনিয়োগ করার জন্য তো মানুষ সবসময়, যারা পুঁজি বিনিয়োগ করবে, পুঁজি তো চায় সবসময় তার নিরাপদ একটা গন্তব্যস্থল, এবং নিরাপদে যাতে সে তার প্রফিট নিয়ে যেতে পারে, এইরকম একটা জায়গা চায়। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি কোনো বিনিয়োগকারী বাংলাদেশে আসতে চাইবে বা চায়? তাহলে এই সরকার কিন্তু একেবারেই আমরা একদিকে একেবারেই আমরা বলতে পারি যে একটা দুর্বল সরকার। তারপর এই সরকার যদি আরো কন্টিনিউ করে, আরো দুর্বলতম হবে। আমরা হয়তো মনে করছি যে রিজার্ভ বাড়ছে, আমাদের ডলারের বিপরীতে টাকার মান বেড়ে যাচ্ছে। এই বেড়ে গেলে পরে আপনি মানে কি কোনো সুবিধা পাবেন? আপনি অর্থনীতিবিদদের কাছেই জিজ্ঞেস করে দেখবেন যে পরবর্তীতে এর একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু আমাদের অর্থনীতিতে পড়বে। কারণ আমরা তো এখনো পর্যন্ত বিনিয়োগ করতে পারছি না কোনো কিছুতে। যদি কোনো জায়গায় আমরা বিনিয়োগ করতে না পারি, আমাদের যে যুব শ্রেণী যারা শিক্ষিত, তাদেরকে এখনো পর্যন্ত কোনো কর্মের মধ্যে আমরা ঢুকাতে পারছি না। অথচ তাদের একটা দাবিই ছিল তারা সঠিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করবে অথবা এন্টারপ্রেনার্স হবে। এইটাই তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকে। সেই আকাঙ্ক্ষার পথে কিন্তু আমরা নিয়ে যেতে পারছি না। এবং পৃথিবীতে আপনি কোনো জায়গায় দেখবেন না এরকম একটা অস্থিতিশীল সরকার বা একটা অনির্ধারিত সরকার। এটা কিন্তু আমরা কোনো নির্ধারিত যে সরকার, সেটাও আমরা বলতে পারছি না। কবে ইলেকশন হবে এখনো পর্যন্ত আমরা শিওর না। হয়তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু এটা জুলাই মাসও কিন্তু শেষ পর্যায়ে। এই জুলাই মাস শেষ পর্যায়ে গেলে পরে আর কয়দিন আপনার থাকবে? আপনার নির্বাচন করতে গেলেই তো একটা জাতীয় নির্বাচন যখন করতে যাবেন, তখন তার একটা পারিপার্শ্বিক অবস্থা, তার পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই রকম আপনি প্রস্তুত করতে পারলেন কি পারলেন না। তারপরে যারা ইলেকশনটা করবে, যারা কন্ডাক্ট করবে এই ইলেকশনটা, তারাও সেইভাবে সক্ষমতা অর্জন করেছে কিনা। কেননা এখনো পর্যন্ত প্রশাসনের যে অবস্থাটা আছে, সেই অবস্থাটা তো বিগত ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন সময়ে যারা নিয়োগপ্রাপ্ত, তারাই তো এখন সরকার প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। আপনি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন, তারা কিন্তু আগে সেই লিগেসি কিন্তু আমরা এখনো পর্যন্ত বহন করে যাচ্ছি। কেউ কিন্তু পরিবর্তন হয়নি। হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার মনে, মগজে, মননে সমস্ত জায়গায় তো এখনো সেই বিগত সরকারের সুবিধাটা পাওয়ার ঘটনাগুলোই তো তার মধ্যে আছে। তাহলে এইগুলো যদি আপনি সঠিকভাবে সামনের দিকে এগিয়ে না নিতে পারেন, এবং যদি কোনো রকম আপনার সেই প্রস্তুতির কিছু নমুনা যদি না দেখা যায়, তাহলে আপনি যে বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন, তাহলে সেই ইলেকশনের আমরা কতটুকু আশা করতে পারি? আর যদি ইলেকশনটা ঘোষণা না হয় বা ইলেকশন সঠিক সময় না হয়,
তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি আসলেই ভালো থাকবে? ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমিরুল ইসলাম কাগজি যে প্রশ্নটি উত্থাপন করেছে সেই প্রশ্নের উত্তরটি আগে নিতে চাই। যেমনটি বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে ইতিমধ্যেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো তাদের আইনের আওতায় আনতে সরকারের বাধাটা আসলে কোথায়? সরকারের বাধা আছে আমার কাছে মনে হয়, কারণ এই সরকার, আপনি যদি ধরেন গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছে এবং সেখানে 4 জন লোকও মারা গেছে। গোপালগঞ্জে অস্ত্রধারী কারা ছিল? অস্ত্রধারী ছিল 2টা গোষ্ঠী, একটা হলো প্রশাসন আর একটা হলো আওয়ামী লীগ। সুতরাং ওই যে 4টা লোক যদি মারা যায় থাকে, কার গুলিতে মারা গেছে, হয় প্রশাসনের নয় আওয়ামী লীগের, এটা বের করতে হবে তদন্ত করে। কিন্তু আমরা তো দেখলাম যে গোপালগঞ্জের ঘটনায় নিহতদের ময়না তদন্ত হয়নি। হচ্ছে কি হচ্ছে না সাথে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মারা গেছে কিন্তু হয় প্রশাসনের গুলি আর নয়তো পতিত সরকারের গুলি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি এটার মানে বুঝাচ্ছি এই যে পতিত সরকার কোন লেভেলে আছে এবং সেটা কাদের জন্য আছে। আপনি এনসিপি যাক মিছিল, আপনি মিটিং করতে যাবেন যাক, আপনি ব্যক্তিগত আক্রমণ আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমি আপনাকে পার্সোনালি অ্যাটাক করবো, ন, এটা আমি পছন্দ করি না। আপনি রাজনীতি, গোপালগঞ্জ তো মঙ্গল গ্রহের না, মঙ্গল গ্রহ এটা যে আমি যাইতে পারবো না এখানে। এবং কেউ কেউ বলছে, অনেক সাংবাদিকও বলছে, নিশ্চয়ই কাগজে একমত হবেন, বলছে এই সময় তাদের যাওয়া ঠিক হয় নাই। কেউ কেউ বলছেন বাঘের লেজ দিয়ে কান খোঁচাইতে গেছে। মানে ইট ইজ সারপ্রাইজিং, আপনি একটা স্বাধীন দেশে বসে একটা দেশ একটা অঞ্চল নিয়ে আপনি এই কথা বলতেছেন। তাহলে সেই লোকগুলাকে বলতে হবে কবে যাওয়া যাবে গোপালগঞ্জ। মানে আমাকে যদি এখন যাওয়া ঠিক হয় নাই, বাংলাদেশে কারো বুকের পাটা আছে যে বলবে যে হ্যাঁ অমুক দিন যেতে পারেন, বলুক বলুক, দেশবাসী বলুক যে অমুক দিন। আমার দেশের একটা জেলায় আমি যে কোনো সময় যাব সমাবেশ করতে, আপনি কে এটা বাধা দেওয়ার? আর এত অস্ত্রশস্ত্র নিয়ে যখন লোক বেরোইল, প্রশাসন মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, ওই অস্ত্রগুলা এতদিন কিভাবে থাকে ওখানে? এখন বলতে পারেন উদ্ধার হচ্ছে না কেন? উদ্ধার হচ্ছে না নন কোঅপারেশন। আমি আগেও বলছি যে সবাই মিলে যাকে কোঅপারেট করে সে হিমশিম খাচ্ছে। এবং গোপালগঞ্জ ঘটনার পরে আমরা যেমনটি দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন যে হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু হামলা যে এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদেরই জানা ছিল না। আমার কাছে মনে হয় যে এইভাবে যদি বলে, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তার সাইলেন্ট থাকা উচিত। মানে হি ইজ সো আনস্মার্ট গাই, কথা বলতে না জানলে না বলা উচিত আমি মনে করি। আরেকটা কথা বলছেন আপনি চাঁদাবাজ নিয়ে, যে বললেন যে যারা দল থেকে যাদের বিজয়, এখন মনে করেন সে একটা দলের কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে যে যারা চাঁদাটাবাজি করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে ইত্যাদি। আপনি বহিষ্কার করা দিয়ে কিন্তু এডমিট করতেছেন। আপনি যখন দল থেকে বহিষ্কার করতেছেন তার মানে আপনার কাছে প্রাথমিকভাবে প্রমাণিত যে আপনার যাদেরকে বহিষ্কার করছেন তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক, আর কোন কোন দল এইভাবে বহিষ্কার করতেছে চাঁদাবাজির ইস্যুতে আপনার কাছে আছে কিনা আমি জানি না। যদি না থাকে এবং যদি তারা চাঁদাবাজি করে তাহলে সেই তালিকাটাও আমার মনে অন্য রাজনৈতিক দলের আনা উচিত এবং তারাও বহিষ্কার করে আইডেন্টিফাই করুক। আমার কথা হলো যে আপনি বহিষ্কার করে কনফার্ম করতেছেন যে এই লোকগুলো আপনার দলের চাঁদাবাজি করছে। পুলিশ কেন ধরতেছে সেটা আরেকটা চ্যাপ্টার, কারণ উনি ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে চলে যাবেন। এই প্রশাসনকে কিন্তু নেক্সট যিনি ক্ষমতায় আসবেন তাকে থাকতে হবে, 5 বছর যদি স্থির থাকে তাদের অধীনস্থ তাদেরকে থাকতে হবে। তারা লং টার্ম চিন্তা করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পলিটিক্যাল পার্টি আসলে পরে, পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকলে আমাদের যে প্রশাসন তাদের যে খাইচ্ছত আমরা দেখছি দীর্ঘদিন, তাদেরকে প্রশাসন যেভাবে ব্যবহার করে তাদেরকে, সুতরাং প্রশাসন ব্যবহার করে সুবিধা নেয় তখন তারা রাজত্ব পায়। আবার যারা ক্ষমতা আসবে তারা তাকে ব্যবহার করবে, মোটামুটি নিশ্চিত, কারণ আমরা এতদিন পর্যন্ত দেখি নাই যে কোনো পরিবর্তন হয়েছে। এখন ফাঁকে ওনার আরেকটা কথার আমি জবাব দিচ্ছি, এই যেটা আমি বলছিলাম যে এই যে জুলাই সনদটা কেন ঢুকাইতেছে না সংবিধানে। উনি একটা কথা বলছেন যে ইন্ডেমনিটি একটা বিল পাস করছিল এই বঙ্গবন্ধু হত্যার পর, সেটা কিন্তু 1975 সালের 50 নং অধ্যাদেশ জারি করছিল, এটার বিচার আচার হবে না। 1979 সালের 9 জুলাই 5ম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে সন্নিবেশিত সংশোধনীর মাধ্যমে। আর সংবিধানে ঢুকানোর মানেটা আমি বুঝাই দিচ্ছি আপনাকে, তাতে ইতিহাস আসবে যে 71 সাল আমরা কেমনে পাইলাম। 71 সাল পর্যন্ত আমার সংবিধানে ঢুকানো আছে। এই 71 সালে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম, তারপর 2024-এ এই ভূখণ্ডটা যারা নিজেদের পারিবারিক সম্পত্তি হিসেবে দখল রাখছিল সেই দখলদারকে উচ্ছেদ করা হয়েছে এবং সেইটা সংবিধানের ভিতরে ঢুকিয়ে আজকে যে আমাদের যে সংবিধানটা দাঁড়াইলো 2024-এ 71-এর সাথে এইটা যোগ হবে, যোগ হয়ে সংবিধানের পটভূমি আসবে। এই সংবিধানটা আজকে এখানে আসছে, এটা
অধ্যাতের সব সংশোধনী হবে না, ওই পঞ্চদশ সংশোধনীর মধ্যে সংশোধনী হবে না, আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ 71 সালে যেমন গণহত্যা হয়েছে, প্রচুর লোক এই দেশে মারছে, এবং মারার পর সেই মাইর খাওয়ার পর এবং এখানে দালালিও যারা করছে, সব কিছু মিলিয়ে 71 সাল পর্যন্ত আসছে। এখন 24 সাল পর্যন্ত সংবিধানে ঢুকাইতে হবে। এবং 24 সালে পর্যন্ত কি ঢুকবে, এই দেশের সংবিধানের দোহাই দেয় কি করছে, এই যে 153টা সিট বিনা বিচার মানে বিনা নির্বাচনে কেমনে নিছে, ব্যাংক তসরুপ কিভাবে করছে, আয়নাগর, বিচারবুথ হত্যা, শাপলা চত্বর, সেনাবাহিনী হত্যা, তার পরিপ্রেক্ষিতে এটা আসছে। এগুলো সব ঢুকতে হবে সংবিধানের মধ্যে। যে 24 হইল কেন, এই হইল কেন, এই পটভূমি থাকলে এদের বিরুদ্ধে আপনি আর কোনোদিন দাঁড়াইতে পারবেন না, বা কোনো আইনের আশ্রয় নিতে পারবেন না। কেন? জাতির স্বার্থে করছে, কারণ সারা বাংলাদেশ একসেপ্ট করছে। যদি কারো বুকের পাঠা থাকে তাহলে দাঁড়িয়ে বলুক আমরা এটা একসেপ্ট করি নাই, এই যে জুলাই অভ্যুত্থান, আমরা অভ্যুত্থানটাকে একসেপ্ট করি নাই যদি আমরা সংবিধানের সংশোধন ঢুকাইতে চাই না, সেই কথাটা বলুক, সাহস থাকতে হবে। আপনি ইদানিং সম্প্রতিকালে বলা হইতেছে যদি জুলাই সংশোধনী না হয়, জুলাই যদি চার্টার না হয় এবং সংবিধানে সন্নিবেশিত না হয়, এটার ভিতরে না ঢোকে, দায় দায়িত্ব সরকারের। আর তার আপনি শিফট করে যাচ্ছেন, সরকারকে দায় দায়িত্ব দিবেন কেন? সরকার তো কোনো রোলই নেই এখানে। এটাকে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে, দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে রাজনীতিবিদরা তারা। এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারি, যেই দলগুলোর সাথে যে জনগণগুলো সম্পৃক্ত আছে, তারা তাদের দলগুলোর কথা বলতে পারে যে আমার দলের এই জনগণ এইটা চায়, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা জুলাইকে অ্যাপ্রুভ করি যদি এটার ভিতরে ঢোকে। সুতরাং আপনার সব রাজনৈতিক দল ঐক্যমত্য হইয়া আপনি জুলাইকে অ্যাপ্রুভাল দিতে হবে, অফকোর্স দিতে হবে, কারণ এটা তো ইতিহাস আমার। আপনি এটাকে অ্যাপ্রুভাল দিবেন। যদি না দিতে চান তাহলে তাদেরকে ওপেন বলা উচিত, সরকার দায়ী বলার দরকার নাই তো, যে আমরা জুলাই সনদ বা জুলাই চার্টার সংবিধানের ভিতরে সন্নিবেশিত করতে চাই না, অর্থাৎ আমরা এই জুলাই আন্দোলন মানি না, এটা ইমোশন, এটা পাগল, এটা বোকার মতো জীবন দিছে ইত্যাদি বলুক। আমরা যখন জুলাই চার্টার কিংবা জুলাই প্রোক্লেমেশন নিয়ে কথা বলছি, তখন কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে যদি আমরা দেখছি যে রাজনীতি ক্রমে সাংঘর্ষিক হয়ে উঠেছে। যেমনটি আসলে এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, মঞ্চে আগুন দেয়া ফ্যাসিবাদী চরিত্র, কথার সাথে কথা লড়াই হতে পারে, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। আমি সে আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশধারী পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশকথা। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হিনা রাজ্জাকি যে আলোচনায় আমরা ছিলাম, এনসিপি নেতা সার্জিস আলম যেমনটি বলেছে, কথার সাথে কথা লড়াই হতে পারে, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। অন্যদিকে আবার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজাকাররা দেশ চালাবে, এটা অসম্ভব, জামায়াত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। বেশ কয়েকদিন ধরেই আমরা রাজনৈতিক অঙ্গনে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দেখছি, কিন্তু সেটি সংঘর্ষ পর্যন্ত আমরা কেন যেতে দেখছি? ধন্যবাদ আপনাকে, আমি এগুলোর সাথে একমত। আপনি মনে করেন সার্জিস আলম যেটা বলছে, আপনি মনে করেন আমি গোপালগঞ্জ যাব, আমি বাধার মুখে আসবো না, আমাকে কেউ আক্রমণ করবে না। আবার আমি ব্যক্তিগতভাবে ওই যে মুজিববাদ, মুর্দাবাদ, এটাই বা আপনার বলার দরকার কি? আপনি আপনার রাজনীতি দিয়ে আপনি মানে এটার কি বলে, আপনি এটা মানে আগুনের ভিতরে তুষ দিতেছেন কেন? আপনাদেরকেও তো সেন্টিমেন্টটা বুঝতে হবে। আপনারা যাবেন, অবশ্যই আপনাদের যাওয়ার রাইট আছে। আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই তাদের বাধা দেওয়ার, বরং হ্যাঁ আওয়ামী লীগ একটা রিমার্ক তুলছে কি বঙ্গবন্ধুর মাজার ভাঙবে ইত্যাদি ইত্যাদি ধরনের, সেটা হলে আপনারা বলবেন, সরকারকে আগে জানাবেন, প্রশাসনকে জানাবেন যে এইগুলোর উপরে যাতে হামলা হয় না, এই স্থাপনা এটা জাতীয় স্থাপনা ইত্যাদি ইত্যাদি কথার কথা বলছি। আপনি ব্যক্তিগতভাবে আপনারাও এই ধরনের আক্রমণ করবেন না। আপনারা আপনাদের প্রোডাক্ট মার্কেটিং করেন। আপনি এনসিপি কি দিতে চান জাতিকে? আপনি যদি পপুলারিটি অর্জন করে আপনি জাতির কাছ থেকে আপনার স্বীকৃতি নিতে পারেন, তারপর আপনি ক্ষমতায় থাকেন, আওয়ামী লীগ যদি 20 বছরে ক্ষমতায় না আসে, ওই মুজিববাদটা ওগুলা নিয়ে আর কথা বলার দরকার নাই। আপনি তো এই উস্কানিমূলক কথা বলার প্রয়োজন নাই। আবার চিটাগাঙে গেছেন, সেখানে তার স্টেজ ভেঙে দিছে, এটা যেমন আমার অপছন্দ। আবার আপনি ব্যক্তিগতভাবে একটা নেতাকে আক্রমণ করে বলতেছেন অমুকে অমুক দেশের এজেন্ট, এটাও আমি পছন্দ করি না। কারণ আপনি আপনার রাজনীতি করেন, আর এই যে স্টেজ ভেঙে দিছে এটা আপনি প্রতিবাদ স্বরূপ আরেক জায়গায় করেন যে এটা করতেছে ফ্যাসিস্ট সরকার এরকম আচরণ করছিল, একই আচরণ আমরা পাচ্ছি। এইগুলা আপনারা অবশ্যই বলতে পারেন। আসুন জামাত ইস্যু, এই জামাতের রাজনীতি আমি পছন্দ করি কি করি না সেই আলাপে আমি নাই, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত না, আমি দায়িত্ব নিয়ে বলছি। প্রশ্ন হচ্ছে এই জামাতের সাথে আতাত করেনি কোন দল? পরীক্ষিত দুটি দলই তাদের সাথে এক এক সময় মিশছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য পরীক্ষিত দুটি দল, অর্থাৎ যে দুটি দল ক্ষমতায় ছিল, তাতে
জামাতের সবাই ব্যবহার করছে। তো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন, তখন আপনি তার গায়ের থেকে ঘ্রাণ পান, আর ব্যবহার করার প্রয়োজন না হলে আপনার তার গায়ের থেকে গন্ধ পান। যেমন আজকে যদি আওয়ামী লীগ মাঠে থাকতো একই স্টাইলে, তাইলে হয়তো জামাতের সাথে যাদের আজকে দূরত্ব হইতেছে সেই দূরত্ব তাদের হইতো না, তখন তারা মনে করতো আমার জামাত লাগে। এখন যেহেতু আওয়ামী লীগ খুব বেকায়দায় পতিত সরকার হয়ে গেছে, এখন মনে করেন আমার সামনে খোলা মাঠ, এখন আপনি ঠিক আছে আপনার সাথে তার সাথে সম্পর্ক না রাখেন, কিন্তু যার সাথে আপনি মন্ত্রণালয় পর্যন্ত আপনারা দিলেন তার গায়ের থেকে আপনি এখন রাজাকারের গন্ধ পাচ্ছেন। তখন কি রাজাকার ছিল না? মানে আপনি 2001 সালে এরা বন্ধু ছিল, আর 24 বছর পরে এসে তারা আবার রাজাকার হইল, তখন কি তারা রাজাকার ছিল না? দিস ইজ মাই কোশ্চেন। সুতরাং এত সস্তা রাজনীতি কেউ পছন্দ করে না। এই দেশের লোক এখন রিক্সাওয়ালা স্টেটমেন্ট দেয়, আপনাকে খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা আপনি যেটা বলছেন, নির্বাচন হবে কি হবে না, আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল, চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে, ধরে নিলাম, আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে, ইমাম সাহেব পালায় গেছে, আয়নাগর ছিল, এই সব সরায়ে যারা আসছে, একটা সিম্পল ইলেকশন দিলে এই দেশ ঠিক হয়ে যাবে? এত সহজ? আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি আমি, ওই দিকে যাবে না দেশ, নির্বাচন নিতে পারবে না। কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে। জুলাই আন্দোলন শেষ হয়নি, এটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন। তা না হইলে এই এনসিপিতে আমরা সামনে এখন 4-5টা লোক, আপনি যাদেরকে দেখতেছেন 15-20টা লোক, দে আর নট দ্য ম্যান। ওটা এনসিপি পার্টি, আপনি একটা বেড়াজালে মানে একটা আড়ালে রয়েছেন, পিছনে বহু শক্তি আছে। সেই শক্তিগুলা কারা? ওই যে সেনাবাহিনী মারা গেছে তাদের ফ্যামিলি, ওই যাদের চাকরিচ্যুত হয়েছে সেনাবাহিনী মারা যাওয়ার পর তারা এটার পিছনে, যেই বিডিওর উপরে নির্যাতন হয়েছে তারা এটার পিছনে, তারপর যেই মায়ের সন্তান হারাইছে, যে বাপ তার ছেলে হারাইছে, ইউ বিলিভ ইট অর নট, আপনি এটা ঠেকায় রাখতে পারবেন, রক্ত টকবক করতেছে। সুতরাং আপনারা যারাই স্টেটমেন্ট দেবেন, যার স্টেটমেন্ট ফ্যাসিবাদী সরকারের পক্ষে যাবে, তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এই জাতি। সোজা বাংলা, আপনি যে ফর্মে দেন, এই যে ইয়েকে সরানো হয় নাই, রাষ্ট্রপতি সাহেবকে সরানো হয় নাই, সেটার বিন্দুমাত্র ফেভার যে করবে তাকে দেশবাসী লাইক করবে না। সোজা হিসাব। আপনি জুলাইতে আপনি কল্পনা করেন না, আপনার ছেলেটা মারা গেছে, আপনার ভাইটা মারা গেছে, কোন রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে? 53 বছরে আমরা দেখি নাই। তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায়, তাদের সন্তানকে বিদেশে পাঠায়। ভেরি সিম্পল। তো সেই রাজনীতিবিদ তো দেশ চালাবে, আর সেই রাজনীতিবিদের নাকের ডগা দিয়া ধাক্কা দিয়া সামরিক শাসন আসছে, 111 আসছে, আবার ইউনূস সরকার আসছে। সুতরাং রাজনৈতিক সরকার হইলেই দেশ নিরাপদ, তারাই সব পারে। অ্যাবসার্ড, আই ডোন্ট বিলিভ ইট, এবং দেশবাসী এখন বিশ্বাস করে না। আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজাকি। আমিরুল ইসলাম কাগজি গতকাল 7 দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত জাতীয় সমাবেশের আয়োজন করে। সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো রাজনৈতিক দল বক্তৃতা দিয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের কথা যদি আমরা বলি, বিএনপি সেখানে যায়নি, এবং বিএনপির তরফ থেকে জানানো হলো জামায়াতের তরফ থেকে দাওয়াত দেওয়া হয়নি। বিএনপি এবং জামায়াতের সম্পর্কের তিক্ততা কি স্পষ্ট হচ্ছে? আপাতত তাই মনে হচ্ছে, তিক্ততা তো একেবারে স্পষ্ট। আর 2 নম্বর হচ্ছে, উনি যে আলোচনাটা করলেন যে নির্বাচন হবে না, বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে পরে তারা সঠিকভাবে চালাতে পারবে না, বা তাদের চালাতে দেওয়া হবে না, কিন্তু সেটা যে কথাটা এখন আমি শুনছি, এই নির্বাচন না দেওয়ার পায়তারা কিন্তু গত 15-16 বছর ধরেই আওয়ামী লীগ করে আসছে, এবং তাদের মূল টার্গেটই ছিল যে নির্বাচন করে আর কেউ ক্ষমতায় আসুক, বা নির্বাচনের সুযোগ নিয়ে কেউ আসুক, এটা কিন্তু দিতে চায়। এখন তো রাজনীতির দৃশ্যপটে আওয়ামী লীগ নেই, সেটাই আমি বলতে চাচ্ছি। তাহলে যদি এখনো ঠিক ওই একইভাবে নির্বাচন করতে না দেওয়া হয়, বা নির্বাচন হবে না বলা হয়, তাহলে কাদেরকে আটকানো হচ্ছে? মূলত টার্গেটটা করা হচ্ছে বিএনপিকে। বিএনপি যাতে এখন যে অবস্থা আছে, যদি একটি যেভাবেই হোক না কেন নির্বাচন হলে পরে, আমরা আগেও দেখেছি কিন্তু যখনই একটা সঠিক সুন্দরভাবে নির্বাচন হয়েছে, জনগণের ভোটেই কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে। 2001 সালের নির্বাচনের হিসাবটা করেন, 1991 সালের নির্বাচনের হিসাবটা করেন, প্রত্যেকবারই কিন্তু বিএনপি পপুলার ভোটেই নির্বাচিত হয়ে আসছে, এবং পরীক্ষিত হিসাবেই বিএনপি নির্বাচিত হয়ে আসছে। নির্বাচন বিলম্বিত হলে ফায়দা কার হবে? ফায়দা কার হবে? অশুভ শক্তির ফায়দা হবে, কোনো শুভ শক্তির ফায়দা তো হবেই না। তার কারণ হলো বাংলাদেশকে যতদিন পর্যন্ত আপনি এইভাবে নির্বাচনবিহীন একটা অবস্থায় রাখতে পারেন, তাহলে ভিতর থেকেই
একটা অর্থনৈতিকভাবে আপনি দুর্বল হয়ে পড়বেন। আপনার একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি কাজে লাগাতে পারছেন না। কারা কাজে লাগাতে পারবে? আপনাকে যেভাবেই হোক না কেন, সারা পৃথিবী কি নির্বাচন ছাড়া কি চলে? নির্বাচিত সরকারই দেশ চালায়। আলটিমেটলি নির্বাচিত পলিটিক্যাল লিডাররা খুব খারাপ, একে অপরের বিরুদ্ধে সাংঘাতিকভাবে হেট স্পিচ আমরা সবসময় বলে থাকি যে বক্তব্য বিবৃতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা হয়। শুধু বাংলাদেশে না, গণতান্ত্রিক যে কোনো দেশেই হয়। আমেরিকা কি নির্বাচন ছাড়া আছে? সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় নির্বাচন একটা গণতান্ত্রিক দেশ। ব্রিটেন, ভারত, যত জায়গায় আপনি যান না কেন, বড় বড় যত দেশ আছে সব জায়গায় নির্বাচনেই, কিন্তু নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হয় এবং নির্বাচিত সরকারই দেশ চালায়। আর সেই সমস্ত দেশে নির্বাচিত সরকার, আপনি এখন যে কথাটা উনি বললেন পরিষ্কার, যে আপনি নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি আপনি সঠিকভাবে চালাইতে না পারেন তো ওই একই রকম পরিণতি ভোগ করতে হবে সেই সরকারকেও। সে কোন সরকার আসবে, কি সরকার আসবে না, সেটা হচ্ছে পরের কথা। কিন্তু জনগণের কাছে আপনাকে পরীক্ষা দিতে হবে, এটা আপনাকে নিশ্চিত থাকতে হবে। যদি আপনি দেশ চালাতে যদি কোনো রকম ভুল করেন বা দেশ চালাতে যদি কোনো রকম স্বৈরাচারী কায়দা অবলম্বন করেন কিংবা ফ্যাসিবাদী হয়ে ওঠেন, তাহলে আপনি কিন্তু কোনো অবস্থাতেই বা যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন টিকতে পারবে না। রাজনৈতিক দলগুলো 24 থেকে শিক্ষা নিয়েছে। হ্যাঁ, অবশ্যই শিক্ষা নিচ্ছে। শিক্ষা না নিলে তারা পস্তাবে, তারা আবার ওই রকম জনগণের তোপের মুখে পড়ে তারাও ওই রকম ভাবে ক্ষমতা থেকে তাদের উৎখাত হতে হবে। এটা তো যদি মানুষের একটা পরিষ্কার কথা, যে যদি ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় তাহলে ওই ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবং তার পরিণতি সেই সমস্ত দলকেই ভোগ করতে হবে। এটা তো নতুন কোনো কথা না। এখন বারবার আপনারা হয়তো বলতে চাচ্ছেন যে বিএনপি পরীক্ষিত শক্তি, মানে তাকে দেখে আসা হয়েছে। পরীক্ষিত বলতে কি? আপনারা 1991 থেকে 95 সাল পর্যন্ত বিএনপিকে কি দেখে নাই মানুষ? 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত কি দেখে নাই? তারা কোনোভাবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, তারপরে জনগণের যে সমস্ত অধিকার, তারপরে আপনার বিভিন্ন সময় বলা হয় যে এই গত 15-16 বছর ধরে ধরেন আপনি এই সরকার শুধুমাত্র দেশের অর্থ লুট করেছে প্রায় 28 লক্ষ কোটি টাকা। এটা হিসাব করে দেয়া। এখন আপনি যদি এই টাকাটা লুটপাট করে বাইরে না নিতেন, এর কিছু অংশ যদি বাংলাদেশে আপনি বিনিয়োগ করতেন, তাহলে আজকে আমরা যেটা বলি আমাদের বেকার সমস্যা অনেক বেশি, শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছেন না, তাহলে তো আপনার এই জায়গাগুলোতে তারা শিক্ষিত যুবকরা চাকরি করতে পারতো। সেই জায়গায় তো এখন নেই। এখান থেকে আপনি কাদের সুবিধা দিয়েছেন, সেই সুবিধাগুলো আপনাকে অনুধাবন করতে হবে। আপনি দিচ্ছেন গুটি কয়েক অলিগার তৈরি করেছেন, কয়েকটা ফ্যামিলি তৈরি করেছেন, এস আলম গ্রুপের মতো ফ্যামিলি তৈরি করেছেন, সালমান রহমানের মতো, সামিট গ্রুপের মতো, তারপর বিসমিল্লাহ গ্রুপ, ওই যে নাবিল গ্রুপ, অনেক গ্রুপকে আপনি এইভাবে বানিয়েছেন। বানিয়ে তাদেরকে দিয়ে আপনি টাকা পয়সাগুলো বাইরে লুটপাট করেছেন। আপনি তো দেশের জনগণের কথা চিন্তা করেন নাই। আপনি সবসময় ভেবেছেন যে আমি যদি এখান থেকে লুটপাট করে বাইরে নিয়ে যাই, বাইরে গেলে পরে আমরা ভালো থাকবো, সুন্দর থাকবো, এবং যা এখন থাকছে তারা বাংলাদেশের বাইরে তাদের অনেক ঠিকানা রয়েছে। কিন্তু বিএনপি তো কখনোই বলে নাই, বা বিএনপি সবসময় একটা রাজনীতি করে আসছে, বাংলাদেশের জনগণের সাথেই থেকেছে। যত মার পিট যা কিছু হোক না কেন সবকিছুই তারা বাংলাদেশের মধ্যে থেকেছে। বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, তিনি কিন্তু মামলার ভয়ে দেশ থেকে পালিয়ে যাননি। তিনি এইখানে বসে থেকে মামলা ফেস করেছেন, যদিও সেটা একেবারেই একটা ফলস মামলা ছিল, সেগুলো তিনি এইখানে বসে বসে ফেস করেছেন। এই বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। আপনি যদি একেবারে আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে একই পাল্লায় মাপতে থাকেন, তাহলে তো আপনি একটা দলের প্রতি অবিচার করছেন। তাকে তো আপনি পরীক্ষায় দিতে দিচ্ছেন না, নির্বাচনে নিতে দিচ্ছেন না। ইফতেখারুজ্জামান বলেছেন সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে। আসলেই কি তাই? সরকার রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে। কেন সেটা হবে? সরকার কি একেবারে এই রকম পর্যায়ে চলে গেছে যে তারা যা বলছে সেইগুলো হচ্ছে না, বা তারা যদি বলে যে নির্বাচনটা, তারা কি সরকার কি পরিচালনা করতে চাচ্ছে, বা তারা দীর্ঘায়িত করতে চাচ্ছে, বা জনগণের ম্যান্ডেট ছাড়াই কি তারা আরো দীর্ঘ মেয়াদে থাকতে চায়? এরকম একটা অবস্থা। তাদের তো সামনে একটা পরিষ্কার জিনিস আছে, আমরা দেখে আসি নাই 90-এর গণঅভ্যুত্থানের পরপরই শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস, তিনি মাত্র 3 মাসের মধ্যেই বাংলাদেশে একটা চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। দিতে পারেন নাই? 1996 সালেও হাবিবুর রহমান তিনিও চিফ জাস্টিস ছিলেন, তিনিও 3 মাসের মধ্যেই নির্বাচন দিয়েছেন। 2001 সালেও তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছেন। কোথাও তো কোনো রকম সমস্যা হয়নি।
তাহলে এখন কেন ধন্যবাদ এখানে জানাচ্ছি একটু আমিনুল না, ইসলাম কাগজি। একটু- অ্যাডভোকেট আবুহিনা রাজাকি, একই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। যেমনটি ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের অতি ক্ষমতায়নের চাপের কারণে তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এ বিষয়ে কোনো মন্তব্য হ্যাঁ, করতে টু চাই সাম এক্সটেন্ট আমি বলতেছি সেটা যে আত্মসমর্পণ করতে পারে। তার একটা কথা বলি, দুইটাই রেফারেন্স যে শাহাবুদ্দিন সাহেব এবং লতিফুর রহমান সাহেব 3 মাস করে থাইকে ভালো নির্বাচন দিছে। বলেন তো আপনি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছিল কিনা, বায়তুল খতিব পালাইছিল কিনা, পুলিশের 3 ভাগের 1 ভাগ পালায় গেছে, অর্ধেক রাষ্ট্রপতি ছিল আওয়ামী হ্যাঁ, লীগের। সেই জন্য তো আপনি এই যে দীর্ঘ মেয়াদে আপনার একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে বলেই না না ছিল কিনা, যদি ওইরকম না এইরকম না হইতো সেও 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে পারতো। 1 নম্বর। 2 নম্বর, 111 এর সময় তো এরকম ঘটনা ছিল না। এটা যেটা 111 তো 2 বছর টাইম নিছে। আপনাকে বিবেচনায় নিতে হবে একটা সাজানো বাগানের মধ্যে সব ছিল না শুধু সরকার। সেখানে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, সবশেষে বলেন যেটা আপনি বললেন, ঠিক আছে, আপনার সাথে একমত। শুনেন, আপনার সাথে একমত। সারেন্ডার করছে কিনা, সারেন্ডার করছে কেন বলছেন? আচ্ছা, 2 মাস আমি বলছি, এক বছর কথা না। আপনি টাইম দিবেন, 2 বছর সময় নিছে তো। আপনিও বলেন যে আমি 2 বছর সময় নেব, আমি 3 বছর সময় নেব। সেটা দেশে ওয়েট করেন। হ্যাঁ, আমি বলি তাহলে সেটা তো বলা সমঝোতা এসে নির্বাচন নিয়ে যান। আর যেটা বলছেন সরকার সারেন্ডার করছে, কেন সারেন্ডার করছে? সরকারের কোনো দায় দায়িত্ব নাই, কারণ এটা রাজনীতিবিদদের উপর চাপাই দিয়েছে এবং রাজনীতিবিদদের বাইরেও সেট করে ফেলতে পারে। শেষ পর্যায়ে দর্শক শেষ করছি সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।